তো নমস্কার, ফার্মা আওয়ার্স চ্যানেলের আরেকটি ইন্টারভিউ সেশনে সকলকে স্বাগত। আজকে আমরা আরেকটি ডাব্লিউবিএইচআরবি ফার্মাসিস্টকে পেয়ে গেছি আমাদের সঙ্গে। তো আজকের যে সেশনটা আমাদের কিছুদিন ধরে দেখলে তোমাদের কিছু সেশন চলছিল, সেখানে আমরা আমাদের যে ক্যান্ডিডেটরা রয়েছে যারা অলরেডি স্টুডেন্ট থেকে বর্তমানে ডাব্লিউবিএইচআরবি ফার্মাসিস্টে চাকরি পেয়েছে, সে ধরনের কিছু ক্যান্ডিডেটকে এনে আমরা তাদের এক্সপিরিয়েন্স শুনেছি। একজন রয়েছেন হচ্ছে আমাদের অভিক মান্না। তাকে আজকে আমরা নিয়ে এসেছি এবং তার কাছ থেকেও সম্পূর্ণ ব্যাপারটা শুনবো সে কিভাবে এই জায়গাতে এসছে বা কিভাবে ডাব্লিউবিএইচআরবি ফার্মাসিস্টে পরিণত হয়েছে নর্মাল ফার্মাসিস্ট থেকে, এবং তার কি কি চ্যালেঞ্জেস ছিল এই রাস্তাতে, সমস্ত কিছু শুনবো। তো প্রথমে আমি তাকে আগে ওয়েলকাম করে নিই। ওয়েলকাম করে তার কাছ থেকে কিছু তার ইন্ট্রো জেনে নিই, বা তার সে কি করেছে বা তার কোথা থেকে পাস আউট সেগুলো ব্যাপারে একটু জেনে নিই। তো প্রথমে আমি ওয়েলকাম করে নেবো আমাদের আজকের গেস্ট অভিক মান্নাকে। নমস্কার, আমি অভিক মান্না। আমি 2012 সালে বিফার্ম করেছি ভারত টেকনোলজি উলবেড়িয়া থেকে। তারপর 2014 সালে কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বহরমপুর উড়িষ্যা থেকে এমফার্ম করেছি। তারপরে প্রোডাকশনে কাজ করেছি, প্রথমে ম্যাকলাইডস ফার্মাসিউটিক্যাল দমনে, সেখানে ছিলাম। তারপরে সান ফার্মা সিকিম, সেখানে প্রোডাকশনে ছিলাম। তারপর টরেন্ট ফার্মাসিউটিক্যাল সিকিম, সেখানে ছিলাম। এবং লাস্টে জুভেন্টাস হেলথ কেয়ার লিমিটেড সিকিম, সেখানে ছিলাম প্রোডাকশনে। তারপর আমি এনইউএইচএম ফার্মাসিস্ট পশ্চিম মেদিনীপুরে কর্মরত ছিলাম লাস্ট 2 বছর ধরে। বর্তমানে আমি ডব্লিউবিএইচআরবি ফার্মাসিস্ট গ্রেড 3-তে সিলেক্টেড হয়ে সাউথ বেরিবারি ইসি জলপাইগুড়িতে পোস্টেড হয়েছি। আচ্ছা, তো বেশ ভালো তোমার জার্নি ছিল যে তুমি প্রথমে ফার্মাসিস্ট থেকে প্রথমে ইন্ডাস্ট্রি থেকে তারপর তুমি ইনউইচএম ফার্মাসিস্ট, এবং ইনউইচএম ফার্মাসিস্ট থেকে এখন বর্তমানে ডাব্লিউবি ফার্মাসিস্টে পরিণত হয়েছে। তো তোমার জার্নিটা খুব সুন্দরভাবে ধাপে ধাপে উঠেছে। তো অনেক কিছু হয়তো চ্যালেঞ্জেস ফেস করেছো। তো তোমার কাছ থেকে আরো কিছু এক্সট্রা ইনফরমেশনও পাওয়া যাবে, যে ইনউইচএম ফার্মাসিস্টের যে অভিজ্ঞতা সেটাও তোমার কাছ থেকে জানা যাবে। তো এটা আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট যে আমরা আজকে ইনউইচএম ফার্মাসিস্টের ব্যাপারে জানতে পারবো। তো তুমি আমাকে এটা বলো যে তুমি যে ইনউইচএম ফার্মাসিস্ট তুমি ছিলে, তো সেই ইনউইচএম ফার্মাসিস্টের কিরকম, মানে সেরকম জব রোলটা কিরকম ছিল, বা এখন তো তুমি ডাব্লিউবিএইচএম ফার্মাসিস্টে জয়েন করেছো, সেটা নিয়ে আমি যাচ্ছি আস্তে আস্তে। বাট আগে আমি তোমার কাছে জানতে চাইবো এনইউএইচএম ফার্মাসিস্ট যেটা একটা, মানে ডাব্লিউবিএইচএম আগে যেটা মেনলি চাহিদা থাকে আগে এনইউএইচএম ফার্মাসিস্ট হিসেবে কাজ জয়েন করার জন্য এজ এ ফার্মাসিস্ট হিসেবে। তো সেই ব্যাপারে তোমার কি এক্সপিরিয়েন্স রয়েছে এবং তুমি সেই জায়গাতে কিভাবে গেছো সেই টুকুটা বলবো, যাতে আমাদের ফার্মাসিস্ট বন্ধুদের একটু হেল্প হয়। দেখো, প্রথমে তো আমি প্রোডাকশনে ছিলাম, ইন্ডাস্ট্রিতে প্রায় 9.5 বছর ছিলাম। তো তারপরে মনে হলো যে না, এবার একটু ফিল্ডটা চেঞ্জ করার দরকার আছে। এবং তখন এই 2023 সালে বিভিন্ন রকম ডিস্ট্রিক্ট ওয়াইজ এনইউএইচএম ভ্যাকেন্সি বেরোচ্ছিল। তো তোমার চ্যানেলের থ্রু দিয়ে আমি প্রথম জানতে পেরেছিলাম, এবং তোমার চ্যানেলের থ্রু দিয়েই আমি তোমাদের যে একটা কোর্স হয়, পেড কোর্স, সেটা আমি নিয়েছিলাম। এবং সেখানে আমি অনেকটা হেল্প পেয়েছি। তো তারপরে আমি ওখানে সিলেক্টেড হয়েছি, এবং পাবলিক ডিলিংস বা পেশেন্ট কাউন্সেলিং, এই ব্যাপারগুলো সম্পর্কে আগে আমি জানতাম না। তো সেইগুলো এনইউএইচএমে আসার পর আমি অনেকটাই জেনেছি। এবং সর্বোপরি তখন একটা ছিল যে হ্যাঁ, যদি এনইউএইচএমে 1 বছর করা যায় তাহলে একটা 2 নম্বর গ্রেস পাওয়া যেতে পারে আর কি, এক্সপিরিয়েন্স হিসেবে। হুম। তো এটা একটা কারণ ছিল, কারণ আলটিমেট মোটো ছিল এটাই যে ডাব্লিউবিএইচএম ফার্মাসিস্ট গ্রেড ফার্মাসিস্টে 3-তে একটা আসতেই হবে যেমন করে। তো বেসিক্যালি হ্যাঁ, সবাই ইউনিভার্সিটি ফার্মাসিস্টে এই জন্যই আসে। তো যাক, ভালো লাগলো তোমার যে তোমার জার্নিটা শুরু হয়েছিল একদম ইয়ে থেকে, মানে একদম ইন্ডাস্ট্রি লেভেল থেকে শুরু করে বর্তমানে তুমি ইউনিভার্সিটি ফার্মাসিস্ট হয়ে আজকে ডাব্লিউবিএইচআরবি ফার্মাসিস্ট, এবং ডাব্লিউবিএইচআরবিতে জয়েন করার জন্য যেটা মেনলি ফোকাস থাকে সবার ইউনিভার্সিটি ফার্মাসিস্টে জয়েন করা, এবং সেখান থেকে এক্সপিরিয়েন্সটা ক্যারি করে এই ডাব্লিউবিএইচআরবি ফার্মাসিস্ট। এবং আরেকটা তোমার কাছে জানতে পারলাম যে তুমি আমাদের সিবিটি বেস এক্সামের যে ক্লাস হয় সেটা জয়েন করেও সেখান থেকে একটা বেনিফিট পেয়েছো, এবং সেই বেনিফিটে পাওয়ার জন্যই তুমি অনেকটা সিলেকশনের রাস্তায় চলে গেছো। খুব ভালো লাগলো শুনে যে এই মানে একদম ইউনিভার্সিটি ফার্মাসির সাকসেস থেকে আজকে ডাব্লিউবিএইচআরবি ফার্মাসিস্টের সাকসেস। তো আমি তোমাকে জিজ্ঞেস করবো যে এই যে ডাব্লিউবিএইচআরবি ফার্মাসিস্টে তুমি জয়েন করেছো, তো এর জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছো, বা কোথা থেকে তুমি শুরু করেছিলে কতক্ষণ পড়তে, এই জবের পাশাপাশি একটা হেক্টিক টাইমের মধ্যে তুমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছো এটার জন্য? দেখো, সবার আগে মানে এটাই বলতে চাই যে যেহেতু আমি হয়তো একটু এজটা একটু বেশি, তো সেক্ষেত্রে হয়তো মেমোরি রিকলিং পাওয়ারটা একটু কম ছিল। তো মোটামুটি জুন জুলাই মাস থেকে এটা ভেবেছিলাম যে একটা হয়তো ভ্যাকেন্সি বেরোলেও বেরোতে পারে, যেহেতু সামনে ইলেকশন আছে। তো আগস্ট মাস নাগাদ আমাদের ভ্যাকেন্সি বেরিয়েছিল, কিন্তু আমি জুন জুলাই থেকেই পড়াশোনা স্টার্ট করেছিলাম।
তো মোটামুটি দিনে ধরো ডিউটি আওয়ার্স ছাড়াও প্রায় 8 থেকে 9 ঘন্টা পড়তাম, এবং যতটা পড়তাম লিখতাম তার থেকে বেশি, যে কি পড়েছি সেটা দিনের শেষে লিখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার যে পেড ক্লাস ছিল ডব্লিউবিএইচআরবি, তাতে আমি জয়েন হয়েছিলাম, এবং সেখানে অনেকটা হেল্প পেয়েছি বলতে বিভিন্ন যে ক্লাসগুলো হতো, তারপরে তার ডাউট ক্লিয়ারিং ক্লাস, নোটসগুলো পেয়েছি, এবং সবচেয়ে বড় কথা যেটা হতো, উইকলি যে মক টেস্টগুলো হতো, সেই উইকলি মক টেস্ট আমি একটাও মিস করিনি। এটা থেকে আমি বুঝতে পারতাম যে আমি নিজে কোন জায়গাটায় রয়েছি, বা কোন কোন ক্ষেত্রে আমার আরো ডেভেলপমেন্টের দরকার আছে। একদম। আমি মোটামুটি এটা বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ, এই রেঞ্জে আমি একটা নাম্বার আসতে পারে। হুম। তো এবং ইভেনচুয়ালি সেই রেঞ্জটাই এসেছে আমার সিবিটি যে হয়েছিল। হুম। বাকি ইন্টারভিউটা তো মোটামুটি ওই দিন কার কি রকম কি ব্যাপার থাকবে সেটা তো বলা মুশকিল। তো রিটেনের আমার এটা নাম্বারটা ওই রেঞ্জেই এসেছিল। আমি বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ, আমরা এই জায়গাগুলো একটু ডেভেলপমেন্ট করতে হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে তুমি আমাদের যে রেগুলার যে মক টেস্টটা হতো, মক টেস্টে খুব মন দিয়ে দিয়েছো, এবং মক টেস্টের সঙ্গে যে ডাউট ক্লিয়ারিং ক্লাসটা ছিল, ওটা তোমার অনেকটাই হেল্পফুল হয়েছে। মানে আমাদের শুধু মক টেস্ট তো হয় না, মক টেস্টের হ্যাঁ, সঙ্গে মক টেস্টটা ক্লিয়ারিং এর জন্য আলাদা করে ক্লাস রাখা হয়। সেখানে তোমাদের যে কোশ্চেনগুলো থাকে সেই হ্যাঁ, কোশ্চেনগুলোকে নিয়ে ডিটেলসে আলোচনাও করা হয়, এবং সেই অনুযায়ী সেই চারটা অপশন নিয়েও ডিটেলসে আলোচনা করা হয়। সেটা তোমার সব থেকে বড় বেনিফিশিয়াল হয়েছে এখানটাতে জয়েন করে। এবং সঙ্গে তো আমাদের টিচাররা সবচেয়ে বড় রয়েছেই সব হেল্প করার জন্য। যে 50টা করেই কোশ্চেন তোমরা রাখতে, এবং যে পুরো একদম এনভায়রনমেন্টটা পুরো সেট করে দেওয়া হয়েছিল যে হ্যাঁ, এই এনভায়রনমেন্টে এই প্রশ্নটা আসবে, এটার উত্তর কি হবে। এবং মানে এটাও সত্যি অবাক লাগছে যে আমাদের যে আমার ওই 2 থেকে 3টে শিফটে পড়েছিল, সিবিটি পড়েছিল। হুম। তো বেশ কিছু প্রশ্ন মক টেস্ট থেকেও কমন পেয়েছি এক্সাম সেন্টারে গিয়ে। একদম, একদম। দেখলাম আরে এগুলো তো মক টেস্টে আমাদের হয়েছিল অলরেডি। একদম, একদম। যে একদম কমন করার মতোই আমরা এমনভাবে সেই কোশ্চেন সেটটাকে রেডি করেছিলাম যে আমাদের পুরো মানে যত রকমের কোশ্চেন আসতে পারে, যত রকমভাবে কোশ্চেনগুলো আসতে পারে, সেগুলো আমাদের পুরো মানে ব্যাকগ্রাউন্ডে প্রচুর আমাদের স্টাডি করতে হয়েছে সেটার জন্য। কি ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলোকে নিয়ে দেখা হয়েছে, এবং সেই অনুযায়ী মক টেস্টে সেট করা হয়েছে, যাতে আমাদের এই মক টেস্ট থেকে কিছু কোশ্চেন অ্যাটলিস্ট আমরা কমন আনাতে পারি ক্যান্ডিডেটদের সেই ক্ষেত্রে বেনিফিশিয়াল হয়। ওই জন্যই হয়তো আজকে আমরা এত ক্যান্ডিডেটকে ডাইরেক্টলি আমাদের ক্লাস থেকে ডাইরেক্টলি এতজনকে সাকসেস পাওয়াতে পেরেছি। এটা আমাদের সত্যি কৃতজ্ঞতার ব্যাপার, এবং সত্যি তোমরা সেই সাকসেসটা এনে দিয়ে আমাদেরকে কৃতজ্ঞতার অর্জন করার একটা জায়গা তৈরি করে দিয়েছো, তার জন্য তোমাদেরকেও অনেক অসংখ্য ধন্যবাদ। তো আমি আরেকটা জিনিস জানতে চাইবো, তুমি কোন কোন সাবজেক্টের উপর বেশি ফোকাস করতে, বা তুমি বললে যে তুমি কাজের পাশাপাশি 8-9 ঘন্টা নিজে পড়াশোনার প্রতি দিতে, এটা একটা বিশাল বড় ব্যাপার। তো তুমি কিভাবে রুটিনটাকে মেনটেন করতে, মানে দিনে কিভাবে তোমার ডেলি রুটিনটা ঠিক কিরকম ছিল এই পড়াশোনার প্রতি? দেখো, ডেলি রুটিন বলতে মানে সবার আগে তো আমি এটাই বলবো যে পরীক্ষার আগের 3 মাস ওই শুধু ক্লাস করা ছাড়া আমি সব সোশ্যাল সাইট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম, যে একদম, সোশ্যাল সাইটে ইনভলভ হওয়া যাবে না। একদম। ঠিক আছে, ফোনটাকে দূরে রাখতাম, শুধু এই ক্লাসের সময় ফোনটা নিয়ে ক্লাসটা শুনতাম। আর যখনই ফাঁক পেতাম পড়তাম, কোনো বাঁধা ধরার টাইম ছিল না যে এখন 2 ঘন্টা বা এখন 1 ঘন্টা পড়তে হবে। যখনই ফাঁক পেতাম পড়তাম। এমনকি এমনও হয়েছে হয়তো আমার সেন্টারে হচ্ছে, হেলথ সেন্টার যেখানে ছিলাম আমি পশ্চিম মেদিনীপুরে, সেখানে তো কোনো সময় হয়তো দেখা গেলো পেশেন্ট কম আসছে, আমি তখনও নেটে বিভিন্ন বিষয়ে সার্চ করতাম যে এই পার্টিকুলার টপিকটা যদি কিছু জানা যায়, বা ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে আগের দিন, যে স্পেশালাইজড টিচাররা যেগুলো পড়িয়েছেন, যে হ্যাঁ এই জায়গাটা আমার ডাউট হচ্ছে, এইগুলো নিয়ে আমি একটু মোটামুটি একটু নিজের জগতে থাকতাম আর কি। আচ্ছা, আচ্ছা। মানে পুরোপুরি একটা পড়াশোনার মধ্যে নিজেকে লিঙ্ক করে রাখা, এবং নিজের একটা জানার একটা আগ্রহ রেডি করে নিয়েছিলে, যার ফলে তোমার একটা সুবিধা হয়েছিল যে এই জবটা পাওয়ার জন্য। আরেকটা কথা তোমার কাছ থেকে জানতে পারলাম যে তোমার সিবিটি বেসের এক্সামের যে একটা মার্কস তুমি এক্সট্রা ক্যারি করে করতে পেরেছিলে আমাদের মক টেস্টের মাধ্যমে, এবং সেখান থেকে বিভিন্ন কোশ্চেন তুমি অ্যাটেন্ড করে তোমার মার্কসটা অনেকটা ক্যারি করে ফেলেছিলে, যার জন্য তোমার একটা একটা প্লাস পয়েন্ট হয়েছিল তোমার ইন্টারভিউটাকে ইজিলি ক্র্যাক করা। তো আমি তোমার কাছে জানতে চাইবো যে মোটামুটি তুমি ইন্টারভিউ সেশনে কিরকম ভাবে অ্যারেঞ্জ করেছো, বা ইন্টারভিউ সেশনে তোমার কিরকম কোশ্চেন করা হয়েছিল, এবং সেখানে তুমি কিরকম মানে কোশ্চেন কি কি ফেস করেছিলে, বা সেখানে কিরকম অ্যান্সার করেছিলে, সেখানকার একটা অভিজ্ঞতা তোমার কিরকম হয়েছে, ইন্টারভিউ সেশনের একটা অভিজ্ঞতা, বা কি ধরনের কোশ্চেন করা হয়েছে? ইন্টারভিউতে মোটামুটি অনেকগুলো প্রশ্নই করেছিল, তো তার মধ্যে কিছু প্রশ্ন আমার এখনো একটু মনে আছে। যেমন আমাকে প্রথমে জিজ্ঞাসা করেছিল যে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের ক্লাসিফিকেশন কিছু বলো। হুম। তো আমি শুরু করেছিলাম, তারপরে মাঝ কথা আমাকে বললো যে এস ইনহিবিটরটা কি করে কাজ করে সেটা বলো। তো বললাম। তারপরে বললো যে ডায়াবেটিস মেলিটাস যে রয়েছে, তার একটা যে কি বলবো, যে ক্লাসিফিকেশন গুলো রয়েছে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগের, তার ক্লাসিফিকেশন গুলো বলো। তারপরে বলেছিল ফেনফরমিনের সাইড এফেক্ট কি আছে। তারপরে লাস্টে একটা বলেছিল যে পেপ, পেপ কথাটা সম্পর্কে কি জানো তুমি, ওই পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। হুম। তো এটাই ধরেছিল। তো তারপর আরো দুই একটা ছোটখাটো প্রশ্ন করেছে, তারপর বললো ঠিক আছে তুমি আসতে পারো।
আচ্ছা আচ্ছা। তো এইগুলো তোমার ইন্টারভিউ সেশনও খুব মোটামুটি। বেশ ভালোই হয়েছে বোঝা যাচ্ছে। তো তুমি যে ইন্টারভিউটা সেশনে যে হ্যাঁ, গেছিলে, তো তার জন্য কিরকম ভাবে প্রিপারেশন নিয়েছিলে, সেটার জন্য কিরকম ভাবে পড়াশোনা করেছিলে, মানে এই ডাব্লিউবিএইচআরবি যে পড়াশোনাটা করেছিলে সেখান থেকে বেনিফিশিয়াল হয়েছিল, না তার জন্য কিছু আলাদা ডেপথে কিছু পড়াশোনা করেছিল বা ইন্টারভিউর জন্য কিছু প্রিপারেশন নিচ্ছিল? না এখান থেকে তো অনেকগুলোই আমি হেল্প পেয়েছি। হুম। তো তার আগে একটা বিষয় বলতে চাই যে মানে এবারের যে ডব্লিউএইচআরবিটা এটা আমি 7 নম্বর বারে ক্র্যাক করতে পেরেছি। আমি আচ্ছা প্রথম আচ্ছা। 2019-এ দিয়েছিলাম। আচ্ছা, অনেক বড় জার্নি। তারপরে 90টার পোস্ট বেরিয়েছিল, 61টার পোস্ট, হ্যাঁ। 16টার পোস্ট এবং 6টারও পোস্ট বেরিয়েছিল। তারপরে এটাই হয়েছে। হুম। তো মোটামুটি আমি একটা ধারণা পেয়েছিলাম যে কোন কোন জায়গাতে প্রশ্ন করতে পারে। ফার্মাকোলজির যেসব ক্লাসিফিকেশন আছে বা মেকানিজম অ্যাকশন আছে সেগুলো টোটালটাই পড়ে যেতে হবে। ফার্মাসিউটিক্সের যদি বলা যায় যে আমরা পার্ট 1 পার্ট 2 যেগুলো রয়েছে সেটা পুরো ডিটেলস পড়ে যেতে হবে। ফার্মাকগনোসির যে বেসিক জিনিসগুলো, গ্লাইকোসাইডস, তারপরে হচ্ছে অ্যালকালয়েডস, লিপিডস বা ড্রাগ অবটেন্ড ফ্রম মিনারেল অরিজিন, এইগুলোর একটু যে নাম, সাইন্টিফিক নেম যেগুলো রয়েছে, প্লাস হচ্ছে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট, বিভিন্ন ধরনের কেমিক্যাল টেস্ট, এইগুলো একটা পুরোপুরি পড়েছিলাম। বা বিভিন্ন শর্ট ডেফিনেশন পড়ে গেছিলাম, যেমন হোয়াট ইজ ফার্মাকগনোসি, হোয়াট ইজ ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স, এডিএমই। তো এই ধরনের যে টোটাল যে ব্যাপারটা এগুলো একটা পড়ে গিয়েছিলাম। তারপরে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, এগুলো তো রয়েছে। হুম। মোটামুটি একটা ওভারঅল একটা করে গিয়েছিলাম এবং মোটামুটি তুমি আমি খুব লাকি জেনে যে এর মধ্যে গেছিলে দিয়ে যে আমি কি পছন্দ ধরনের করেছি। কোশ্চেন আসে। এতগুলো ইন্টারভিউ দেওয়ার পরে বা এতটা মানে জার্নি করার ফলে তোমার পুরোটা আন্দাজ হয়ে গেছিল, এক্সপিরিয়েন্স একটা হয়ে গেছিল, এবং সেই অনুযায়ী তুমি পুরো গুছিয়ে একদম পড়াশোনা করে একদম গেছিলে সেখান থেকে, যাতে কোনো রকম ভাবে ফেরত না আসতে হ্যাঁ, হয়। ঠিক আছে। মানে আর যেন ব্যর্থ না হতে হয়, কারণ এক- এর আগে খুব ন্যারো মার্জিনেই ব্যর্থ হয়েছি। কখনো 0.12 এর জন্য কেটে গেছে, কখনো 1.5 এর জন্য কেটে গেছি। এইভাবে ব্যর্থ হয়েছি, কিন্তু আজকে সাফল্যটা পেয়েছি আর কি 7 নম্বর বারে এসে। বাহ, খুব ভালো লাগছে। তো তুমি বর্তমানে কোথায় জয়েন হয়েছো, মানে তোমার জয়েনিং প্রসিডিওরটা কি ছিল, এই জয়েনিং করে তুমি কি রকম রয়েছো সেখানটাতে? আমি এখন জলপাইগুড়ি জেলার সাউথ বেরুবাড়ি পিএইচসিতে হুম। অ্যাজ এ ফার্মাসিস্ট পোস্টিং পেয়েছি। হুম। তো এখানে প্রথমে জয়েনিং করার সময় প্রথমে আমাদেরকে সিএমএইচ অফিস স্যারের কাছে গিয়ে আসতে হয়েছিল। ওখানে সিএমএইচ স্যার জয়েন করিয়েছিলেন। তারপরে ওখান থেকে, যেহেতু আমার এটা পিএইচসি রয়েছে, আমাকে ব্লকে রেফার করা হয়েছিল বিএমএইচ স্যারের কাছে। তো আচ্ছা। ওখানে স্যারের কাছে জয়েনিং করার পর তারপরে পিএইচসিতে গিয়ে সেখানে যিনি মেডিকেল অফিসার ইনচার্জ রয়েছেন তার কাছে গিয়ে জয়েনিং করতে হয়েছিল। 3টে স্টেপে জয়েনিং তিনটা ছিল। স্টেপে জয়েনিং ছিল। আচ্ছা, তুমি মেডিকেলটা কোথা থেকে করতে হয়েছিল, মানে তুমি যেখানে জয়েন করেছো সেখান থেকে মেডিকেল করতে হয়েছিল? আহ, হ্যাঁ, না আমি অ্যাকচুয়ালি মানে আগে তোমাদের এই জয়েনিং একটা ভিডিও তোমরা ছেড়েছিলে, সেটা থেকে আমি একটা হেল্প পেয়েছিলাম যে কি কি জিনিস করতে হবে। আচ্ছা আচ্ছা। তো যার জন্য আমি যখন মেদিনীপুরে ছিলাম, হ্যাঁ। ওখান থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে আমি মেডিকেল গুলো করে নিয়ে চলে এসেছিলাম। আচ্ছা এবং এখানে আসার পর এনারা বললেন যে একটা সার্জেনের তোমার ফিটনেস সার্টিফিকেটটা নিয়ে ওটা এখান থেকে করিয়ে নাও। আচ্ছা। তো ওটা এখান থেকে করে নিয়েছিলাম, যার জন্য ওখানে আর এক্সট্রা আমার সময়টা যায়নি আর সময়টা কি। যায়নি। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো, ওখান থেকে তুমি একটা বেনিফিট পেয়েছিলে আমাদের যে জয়েনিং প্রসিডিওর একটা ভিডিও থেকে। আচ্ছা, তুমি কি পুলিশ ভেরিফিকেশন কি তোমার কমপ্লিট হয়েছে? না, পুলিশ ভেরিফিকেশন তো এখন আমাকে কিছু বলেননি এনারা, এনারা কিছু এখন? যে পরে হবে। তো ওটাও তো নিশ্চয়ই করতে হবে, ওটার ব্যাপারে কিছু সেরকম জানাইনি, তাই তো? না না না, আচ্ছা এখন অব্দি কিছু বলেননি। আচ্ছা। আচ্ছা, খুব ভালো ব্যাপার। তো তুমি জয়েনিং করেছো, তোমার মোটামুটি কতদিন হলো এখন ওখানে কাজ করা? আমি 13 তারিখে সিমিত স্যারের কাছে জয়েন করেছি। আচ্ছা। এই 8 দিন হয়েছে। 8 দিন হয়েছে, তো কেমন লাগছে সেখানে নতুন জায়গায় একদম গভর্নমেন্ট জব? হ্যাঁ, কেমন লাগছে? নতুন জায়গা, obviously একটা নতুন চ্যালেঞ্জার রয়েছে, নতুন দায়িত্ব। হ্যাঁ, ভালোই লাগছে। সবচেয়ে বড় কথা, একটা স্বীকৃতি পাওয়া গেছে, যেটার জন্য এত লড়াই, এত পরিশ্রম। এবং এর জন্য আমি ফার্মাউয়ার্স টিমকেও ধন্যবাদ জানাবো, যে তারা এই আমার পুরো জার্নিতে আমার পাশে ছিল। হ্যাঁ, তো মোটামুটি ভালো লাগছে সবকিছুই, যাক, যে হ্যাঁ একটা ফ্রেশ শুরু হলো। খুবই ভালো লাগছে তোমাদের তোমাদের এই জার্নি, এই কঠিন জার্নি, মানে বিশাল কঠিন জার্নি, এতদিন ধরে চেষ্টা করে 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 আজকে তুমি এখানে এসছো, এবং সেই কঠিন জার্নির লাস্ট স্টেপে গিয়ে তুমি আমাদের উপর অনেকটা ভরসা রেখেছো, এবং সেই ভরসার যোগানটা আমরা তোমাদের দিতে পেরেছি, এবং সেই অনুযায়ী তোমাদের পৌঁছাতে পেরেছি। আমাদেরও প্রচন্ড প্রাউড ফিল হচ্ছে যে তোমরা আজকে আমাদের নামটা এতটা উজ্জ্বল করতে পেরেছো। তো খুবই ভালো লাগছে। আরেকটা কথা তোমাকে জানতে চাইবো যে তুমি এনইউএইচ ফার্মাসিস্টও ছিলে, ডাব্লিউবিএইচআরবি ফার্মাসিস্টও হয়েছো। তো সেখানকার জব রোল আর এখানকার জব রোলের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়, বা অন্য কিছু কি পার্থক্য হয়েছে, না কাজটা একই রকম, শুধু ডেজিগনেশন চেঞ্জ বা একটা স্বীকৃতি কিছুটা মানে কাজের কিছুটা রয়েছে, বাকি তো ডেজিগনেশনটা তো চেঞ্জ বটেই। হ্যাঁ, হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, একটা স্বীকৃতি পাওয়া গেছে, এটাই হচ্ছে স্থায়ী বড়। স্বীকৃতি। মানে একদম হ্যাঁ, কন্ট্রাকচুয়াল থেকে ডাইরেক্ট পার্মানেন্ট, এটা একটা বিশাল বড় হ্যাঁ, স্বীকৃতি। এটাই। আর যেটার জন্য এতদিনের লড়াই।
তো যাক, যেটার ভালো জন্য লাগছে। তো আরেকটা কথা কিছু জিজ্ঞাসা করবো, যে তোমাদেরকে ওখানে কি কি মানে আহ, এই যে যেখানে পিএসসি, তুমি পিএসসি তে জয়েন করছো, অনেকে ডিস্ট্রিক্ট হসপিটাল জয়েন করেছে, অনেকে সাব ইয়েতে জয়েন করেছে। তো ওখানটায় কিরকম পেশেন্ট কিরকম হয়, বা সেরকম পেশেন্টকে তোমাকে পার্সোনালি কি পেশেন্ট ডিলিং করতে হয় যখন ডক্টর থাকে না, বা কিছু পেশেন্টের সঙ্গেও কি ডিলিং করতে হচ্ছে, না নর্মালি জাস্ট মেডিসিন মেডিসিন দেওয়াটা? না, মেডিসিন জাস্ট ওই প্রেসক্রিপশন ম্যাডাম যিনি আছেন আমাদের লিখে দেন, আমরা মেডিসিন সেই অনুযায়ী প্রোভাইড আচ্ছা করে দিই এবং পেশেন্টকে কাউন্সিলিং করে দিই, এই আর কি। আচ্ছা আচ্ছা, খুব ভালো ব্যাপার। আচ্ছা, আমি লাস্ট জিজ্ঞাসা করবো, তুমি এখন সাকসেসের জায়গায় এসছো, তুমি এতটা কঠিন জার্নি পেরিয়ে এতটা আজকে এই স্বীকৃতিতে এসছো, তো তুমি আমাদের ফার্মাসিস্ট বন্ধুদেরকে কি বলতে চাইবে, বা কি করলে তারা এই যে কঠিন জার্নিটাকে পেরিয়ে বা একটা ভরসা রেখে যে এগিয়ে যাওয়াটা, সেই এগিয়ে যাওয়ার জন্য তুমি কি তাদেরকে বলতে চাইবে, বা তোমার কি পার্সোনাল মতামত রয়েছে এই কঠিন জার্নি ত্যাগ করে, মানে অ্যাসপিরিয়েন্স থেকে একদম গভর্নমেন্ট ফার্মাসিস্টের ট্যাগ লাগানোর জন্য কি করতে হবে সেটা করে তুমি বলে দাও। দেখো, সবার আগে একটা জিনিস তো বলতে চাই যে যদি আমার ফার্মাসিস্ট জুনিয়র যারা রয়েছে তারা যদি ভাবে যে সরকারি বিভিন্ন সেক্টরে এখন যেসব বহু পরীক্ষা হচ্ছে, সত্যিকারের কথা বলতে আগে আমরা যখন পাস আউট হয়েছি তখন আমরা জানতাম না হুম, যে এইসব ভ্যাকেন্সি বেরোচ্ছে। এখন মানে নেট খুললেই তোমার চ্যানেলে বিশেষ করে আসছে যে হ্যাঁ এইখানে এই ভ্যাকেন্সি এই বেরোচ্ছে। তো সেক্ষেত্রে যদি ভাবা যায় যে হ্যাঁ আমি এরকম একটা চাকরি করতে ইচ্ছুক, তো আমি বলবো এখন থেকে সময় নষ্ট একদম করো না। দিনে অন্তত 5 থেকে 6 ঘন্টা করে ইমিডিয়েট পড়াশোনা শুরু করো। হুম, আর বিশেষ করে আমাদের যে 4-5টা মেন সাবজেক্ট রয়েছে, ফার্মাসিউটিক্স, ফার্মাকোলজি, ফার্মাকগনোসি, হিউম্যান অ্যানাটমিক ফিজিওলজি, জুরিসপ্রুডেন্স, এই 5টা সাবজেক্টে একদম গুলে খেতে হবে। কারণ আমাদের যে দুটো শিফটের যে প্রশ্ন হয়েছে, প্রশ্ন কিন্তু দেখলে বোঝা যাবে মডারেট টু টাফ হয়েছে এবং কোনো পার্টিকুলার জায়গা থেকে প্রশ্ন আসেনি, প্রায় হোল সিলেবাসটা কভার করেছে। সুতরাং পুরোটা পড়তে হবে। কারণ শুধু এটাই নয় যে ডব্লিউবিএইচআরবি আছে, এর সঙ্গে বহু রয়েছে এক্সাম, আরআরবি, ইএসআইসি, বহু এক্সাম আসছে, আসতে চলেছে আগামী দিনে। তো এখন থেকেই মানে যারা ভাবছো, আমি তো একদমই বলবো যে সময় নষ্ট করো না। অন্তত অ্যাটলিস্ট দিনে 5 থেকে 6 ঘন্টা পড়ো। আর হ্যাঁ, মক টেস্টটা দিতে থাকো, যেখানে একটা মক টেস্ট দিতে থাকো। তাহলে তুমি নিজেই নিজেকে ইভ্যালুয়েট করতে পারো যে তুমি কোন জায়গাটায় রয়েছো এবং তোমার কতটা ডেভেলপমেন্টের দরকার আছে। এবং সবশেষে একটাই বলবো যে আজকে তুমি যদি কঠোর পরিশ্রম করো, একদিন না একদিন ঈশ্বর তোমার হাত ধরবেনই ধরবেন। বাহ, ভেরি গুড। খুব একটা মানে কঠিন কথা, এবং অত্যন্ত সত্য কথা, যে তুমি যদি চাও যে সেই জায়গাতে পৌঁছতে, কিন্তু যেমন করে হোক সেই জায়গাতে তোমাকে পৌঁছতে সাহায্য করবেই। ঈশ্বর রয়েছেন সকলের সঙ্গেই, সকলেরই হাত ধরবেন একদিন না একদিন। শুধু সময়ের অপেক্ষা, কারো কঠিন সময় যাবে, কারো সহজ সময় হয়ে যাবে। এটাই ব্যাপার। খুব ভালো লাগলো শুনে। তো তুমি প্রিপারেশনের জন্য কি সাজেশন দেবে, মানে কি রকম, মানে প্রিপারেশনটার জন্য মানে কি রকম আর কি করা যেতে পারে, এক্সট্রা কিছু করতে হবে কি? এক্সট্রা বলতে আমি তো এটাই বলবো যে মানে ফার্মাকোলজি, সিউটিক্স, যেগুলো সাবজেক্টগুলো বললাম, হুম, এগুলো পড়তে হবে এবং তার সঙ্গে মক টেস্ট দিতে হবে এবং যতটা পড়ছো সেটাকে অন্তত চেষ্টা করো যে একটা লিখে রাখার। যে কারণ ডেইলি বেসিসে একটা দেখো যে আমি কতটা মনে রয়েছে। বা দেখো এখন তো মানে কোনো কিছুই সাজেস্টিভ ভাবে পড়া যাবে না, না। সবকিছুই পড়তে হবে যা যেভাবে হুম, এসেছে। হুম, হুম। বা বিভিন্ন প্রশ্ন যেভাবে হচ্ছে আরআরবি, এসআইসি, ডব্লিউবিএইচআরবি, সব কিন্তু টাফের দিকে যাচ্ছে, ইজি ব্যাপারটা চলে চলে গেছে গেছে। এবং কম্পিটিশন প্রচুর টাফ হচ্ছে। হ্যাঁ, তো হয়তো মেবি কিছু ভ্যাকেন্সি আসতে পারে 2027-এ, যেটুকু যা শুনতে পাচ্ছি। হুম। তো তার জন্য কিন্তু মানে কঠিন পরিশ্রম করতে হবে। এবং সবচেয়ে আমি একটাই কথা বলবো যে যে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার একটাই কথা বলেছিলেন যে স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না। একদমই তাই, তো একদমই তাই, খুবই এটা একটা। তুমি আজ থেকে ভেবে রাখো যে আমাকে বা তোমরা ভেবে থাকো যে আমাকে ডব্লিউবিএইচআরবি ফার্মাসিস্ট বা আরআরবি বা ইএসআইসি বা যে কোনো গভর্নমেন্ট সেক্টর বা সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টরে সাকসেসিভলি একটা পজিশন পেতে হয়। এখন থেকে শুরু করো, প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। বাহ, ভেরি গুড। তো খুব ভালো লাগলো যে তুমি আমাদের এই সাকসেস স্টোরির একটা পার্ট হতে পেরেছো, এবং তোমাদের ইনইউএচএম এর সাকসেসে ছিলে, সেখান থেকে আজকে ডাব্লিউবিএইচএম ফার্মাসিস্টের সাকসেসে এসছো, এবং তুমি এত সুন্দরভাবে প্রত্যেককে একটা সাজেশন দিলে যে কিভাবে এখানে আসতে পারে। তো তার জন্য তোমার কাছে অসংখ্য ধন্যবাদ। আশা করবো তুমি আরো উঁচু জায়গায় যাও। তো আমি লাস্ট একটাই কোশ্চেন করবো, যে তুমি এখন বর্তমানে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের ফার্মাসিস্ট হিসেবে রয়েছো। তো তোমার হয়তো ইচ্ছা থাকবেই, স্বাভাবিক ব্যাপার, যে তুমি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ট্যাগ লাগাও নিজের পিছনে। তো সেটার জন্য তুমি মানে আর তুমি নিজে কি ফলো করবে এটার জন্য, এবং আমাদের ফার্মাসিস্ট বন্ধুকে কি সাজেশন দেবে এক্সট্রা, মানে এই গভর্নমেন্টের ফার্মাসিস্টের এটার পাশাপাশি কি ফলো করতে বলবে, বা তুমি নিজেকে কিভাবে সেখানে দেখতে চাইছো?
বা কিভাবে নিয়ে যাবে সেই জায়গাতে? দেখো, যে কোনো আদার্স এক্সামের ক্ষেত্রে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ফার্মা পার্ট, একটা নন ফার্মা পার্ট। ফার্মা পার্টটা তো আমি কভার করলাম হুম। মোটামুটি, যে আমি যেগুলো পড়েছি। হুম। বাকি এবার নন ফার্মা পার্টে যে রয়েছে সেখানে বিভিন্ন ধরনের যে রিজনিং এর উপরে আসছে, হ্যাঁ, জেনারেল অ্যাপটিটিউড বা জেনারেল অ্যাওয়ারনেস, এইগুলো অন্তত যে আমি অন্তত যে আমরা মোবাইল ঘাটলে যে এদিক সেদিক দেখি, সেগুলো না দেখে যে কারেন্ট অ্যাফেয়ার্স এর আমরা কিছু দেখি। হুম। কারণ অবভিয়াসলি আমার নেক্সট টার্গেট থাকবে একটা আরআরবিতে একটা, যদি কিছু করা যায় আর কি, হুম। লাস্ট আগামী বছর শুনছি বেরোবে, তো আমি চেষ্টা করব। হুম। এবছরও দিয়েছিলাম কিন্তু জয়েনিং এর জন্য আমার পরীক্ষাটা বসা হলো না। তো আমি সবাইকেই বলবো যে ফার্মা পার্ট পড়ো, এবং তার সঙ্গে অন্তত পার ডে 1 ঘন্টা করে সময় দাও নন ফার্মা পার্টের জন্য। তাহলে একটা ওভারঅল একটা মোটামুটি হয়তো 4-5 মাসের মধ্যে একটা রেডিনেস একটা চলে আসবে যে হ্যাঁ, আমি যে কোনো এক্সাম ক্র্যাক করতে পারবো। আচ্ছা, আচ্ছা। সেই বিশ্বাসটা আসবে বলেই আমি মনে করি। এটার জন্য তো আমাদের চ্যানেল রয়েছেই, ফার্মার্স চ্যানেল অবশ্যই পাশে রয়েছে, যে তোমরা আমি রেগুলার মক একটু টেস্ট একটু দাও বলতে এবং মক আমি টেস্টের জন্য। একটু বলতে চাই হ্যাঁ। যে ফার্মা ওয়ারিয়র্স চ্যানেল মানে এটা অন্যান্যদের থেকে কেন আলাদা। প্রথম কথা, আচ্ছা। এদের হচ্ছে সবচেয়ে বড় কথা, এদের হচ্ছে যে টাইম লিমিট এরা যে সেট করে। এরা এমন একটা টাইমে ক্লাসটা শুরু করে, যে কোনো আমরা যেমন ফার্মার যে বিভিন্ন জুনিয়ররা যেমন ফার্মা ইন্ডাস্ট্রিতে রয়েছে বা বিভিন্ন ডিউটিতে রয়েছে, তারা তাদের ডিউটি শেষ করে ইজিলি ক্লাসটা অ্যাক্সেস করতে পারে। এবং এদের আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এদের ক্লাসের টাইমটা স্টার্ট হয় কিন্তু ক্লাসের এন্ড টাইম কিছু নেই। হুম। হুম। যতক্ষণ না প্রত্যেকের ডাউট ক্লিয়ার হচ্ছে ততক্ষণ ক্লাসটা চলতে থাকবে। হুম। হ্যাঁ, এই একটা ব্যাপার আছে। প্রত্যেকটা সাবজেক্টের স্পেশালাইজ টিচার দিয়ে পড়ান। হুম। প্লাস হচ্ছে কি, আমি কোনো কারণে যদি ক্লাসটা মিস করি তার একটা রেকর্ডেড ক্লাস আমি পাই। প্লাস হচ্ছে বিভিন্ন পিডিএফ পাই, যেটা আমাকে অনেক হেল্প করেছে। হয়তো কোনোদিন ক্লাসটা মিস করলাম, পিডিএফ গুলো আমার অনেকটাই হেল্প করেছে। আর মক টেস্টটা খুব ভালো হয় একদম। হুম। মানে মক টেস্টটা অন্তত ক্লাস যতটাই যাই হোক, মক টেস্ট আমি একটাও মিস করিনি। মক টেস্টটা দিতে হবে। আর এইটুকুই। আর আমি এটাই চাইবো যে ফার্মা ওয়ারিয়র্সের থেকে আমি নিউএইচএমও ক্র্যাক করেছি, ডব্লিউবিএইচআরবিও পেয়েছি, এবং আশা করবো যে আগামী দিনে ফার্মা ওয়ারিয়র্স আমার মতো আরো অনেক ফার্মাসিস্টদের স্বপ্ন পূরণে সহায়ক হবে। থ্যাংক ইউ সো মাচ। তোমার এত সুন্দর ইন্টারভিউ দেখে আমিও খুব ভালো লাগছে। আশা করো তুমিও অনেক উঁচু জায়গায় যাও এবং এইভাবেই আমাদের নামটা আরো উজ্জ্বল করো এবং এইভাবেই আমাদেরকে আরো একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। খুব ভালো লাগলো তোমার কথা শুনে। এবং সত্যি আমাদেরও যে মেন মটো, এবং সেই মেন মটো হচ্ছে বি টুয়ার্ডস দ্য গোল, অলওয়েজ গোলের দিকে। প্রত্যেকটা ফার্মাসিস্টকে আমরা চাইবো, বিশেষ করে বেঙ্গলের ফার্মাসিস্টদের জন্য আমরা এত কিছু চেষ্টা পুরোটাই বেঙ্গলের মধ্যে রাখা, এবং সেই অনুযায়ী প্রত্যেকটা ফার্মাসিস্টের মধ্যে একটা ইচ্ছা জাগিয়ে তোলা, যার জন্য আজকে আমাদের এই ইন্টারভিউটা শিডিউল করা, যে যার জন্য যাতে প্রত্যেকটা ফার্মাসিস্ট একটা ইচ্ছা যোগায় মনের মধ্যে, এবং সেই ইচ্ছাটা ধরে যাতে সে এগিয়ে যেতে পারে, তার হাত ধরার জন্য আমরা পাশে রয়েছি আপাতত দৃষ্টিতে। আপাতত ঈশ্বর রয়েছেন এই পাশে। তোমাদেরকে সেই কঠিন জার্নিটা যেটা বললেন, যেমনটা অভিক মান্না স্যার তোমাদের এখন বললেন, যে কিভাবে যে কঠিন জার্নিটা পার করে এসছেন এবং কিভাবে সে এতটা কঠিন জার্নি পার করে এসেছে। তো তিনি যখন পেয়েছেন সবাই পারবে। সবাই একটু মনের চেষ্টা রাখো, রেগুলার একটু পড়াশোনাটা করো, আর সঙ্গে তো তোমাদের ফার্মার্স রয়েছেই তোমাদের সেই কঠিন জার্নিটাকে পার করার জন্য। তো অসংখ্য ধন্যবাদ, আজকের মতো এখানে বিদায় নেব। তো লাস্ট তুমি কিছু যদি বলতে চাও তুমি বলতে পারো। এবং লাস্টলি খুব ভালো লাগলো তোমার সঙ্গে মিট করে। আশা করি আমাদের যে দর্শক বন্ধু রয়েছে তাদেরও খুব ভালো লাগলো, আর তোমার মাধ্যমে অনেক কিছুই তারা জানতে পেরেছে, এবং এনইউএইচএম এর ব্যাপারটাও অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক কিরকম কিভাবে কাজকর্ম করতে হয়, কি কি প্রসিডিওর থাকে। খুবই ভালো লাগলো তোমার সাথে মিট করে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, চলো গুড বাই সকলকে। হয়ে গেছে।